ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ইন্টারভিউর জন্য ইকোনমিক রিসোর্স থেকে ছোট্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। এখান থেকে কেউ যদি ডেমো রেডি করতে চাও তাহলে কোন কোন ইউনিট ডেমো রেডি করলে ভালো হবে সেইগুলো আমি এখানে অ্যানালাইসিস করে দিচ্ছি, এবং তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাকে ইন্টারভিউতে ধরতে পারে সেই কোয়েশ্চেনগুলোকেও কিন্তু আমি এখানে আলোচনা করছি। দেখো, প্রথমে যেটা তোমাদের জানতে হবে যে হোয়াট ইজ রিসোর্স। রিসোর্স মানে হচ্ছে কি না সম্পদ। সম্পদ কাকে বলে? তো অধ্যাপক জিমারম্যান বলেছেন যে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, কোনো বস্তু বা পদার্থের মধ্যে যে কার্যকরী শক্তি লুকিয়ে আছে তাকেই কিন্তু বলা হয় সম্পদ, তাই কি না? তো সম্পদ হতে গেলে কি থাকবে? বস্তুটার মধ্যে কার্যকরী শক্তি থাকতে হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো এর সাথে সাথে তোমাদের জানতে হবে হোয়াট ইজ ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ অর্থনৈতিক কাজকর্ম কাকে বলে। ঠিক আছে, তো অর্থনৈতিক কাজকর্মটা কি? মানুষ কি করে? বেঁচে থাকার জন্য অগণিত পেশা গ্রহণ করে, যে পেশার উপর নির্ভর করে সে জীবিকা নির্বাহ করে, আর্থসামাজিক দায় দায়িত্ব পালনে সক্ষম হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করার সুযোগ পায়, তখন তাকে কিন্তু বলবো আমরা অর্থনৈতিক কার্যাবলী, তাই না? এই অর্থনৈতিক কার্যাবলী মোট কত প্রকার আছে? অর্থনৈতিক কার্যাবলী কিন্তু মোট 5 প্রকার আছে, অর্থাৎ প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, তৃতীয় স্তর, চতুর্থ স্তর এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী, তাই না? তো তোমাদের কিন্তু এটা জানতে হবে যে এই যে 5 প্রকার অর্থনৈতিক কার্যাবলী, প্রত্যেকটা 5 প্রকারের যে উদাহরণ আছে সেই উদাহরণগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে জানবে। ইন্টারভিউতে কিন্তু তোমাদের দেখবে এই রিসোর্স বা সম্পদ থেকে, এক কথায় অর্থনৈতিক ভূগোল থেকে কিন্তু একটা থেকে দুটো প্রশ্ন তোমাদের ধরার সম্ভাবনা আছে বা ধরে থাকে। ওকে, তো প্রথম স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ কি হবে? মেনলি প্রকৃতির সাথে যুক্ত যে সমস্ত অর্থনৈতিক কাজ সেগুলোই হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ, যেমন কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, খনিজ দ্রব্য আহরণ, ঠিক আছে, বনজ দ্রব্য আহরণ, তো শিকার বৃত্তি, এই সমস্ত কাজগুলো কি সরাসরি প্রকৃতির সাথে যুক্ত, তাই এগুলোকে বলা হয় প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী। আর প্রথম স্তরের অর্থনৈতিক কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে কি বলা হয় না রেড কলার ওয়ার্কার কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকেও কিন্তু মনে রাখতে হবে। তোমাদেরকে ইন্টারভিউতে ধরতেই পারে যে আচ্ছা, রেড কালার ওয়ার্কার কাদের বলা হয় এবং কেন বলা হয়। তো প্রথম স্তরের অর্থনৈতিক কাজের সাথে যারা যুক্ত থাকেন তাদের জীবনযাত্রার মান অনেকটা কী হয়? অনুন্নত হয়, প্রচুর পরিশ্রম করতে হয় এবং তার সাথে সাথে তাদের ইনকাম অনেকটা কম হয়, জীবনে রিস্ক থাকে, মৃত্যুর সম্ভাবনা থাকে, তাই এদেরকে কিন্তু বলা হয় প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর কি আছে? দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। সেটা কি জিনিস? না তোমার হচ্ছে শিল্প উৎপাদন এবং নির্মাণ কাজ, এই ধরনের কাজগুলোকেই বলা হয় একসাথে তোমাদের হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। ঠিক আছে, তাহলে সমস্ত প্রকার শিল্প উৎপাদন, যে কোনো কিছু নির্মাণ, বাড়িঘর নির্মাণ, ঠিক আছে, ব্রিজ নির্মাণ, তারপর তোমার হচ্ছে রেল লাইন নির্মাণমূলক কাজগুলোকে কি বলা হবে? দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলা হবে। ওকে, আর এই কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে কি বলা হয়? ব্লু কালার ওয়ার্কার কিন্তু বলা হয়ে থাকে। এদের জীবনযাত্রার মান প্রথমটার থেকে একটু উন্নত, তাই কিন্তু এদেরকে বলা হয় ব্লু কালার ওয়ার্কার। ওকে, এরপর চলে তৃতীয় স্তর। তৃতীয় স্তর মানে কি হবে? এক কথায় পরিবহন, যোগাযোগ প্রভৃতি পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলীকে কিন্তু বলা হয় এই তোমার হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। ঠিক আছে, আচ্ছা, এই স্তরের অর্থনৈতিক কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে কি বলা হয়? না গ্রে কালার ওয়ার্কার কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর চলো চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ, অর্থাৎ তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ যখন আরও একটু উন্নত হবে তখন হয়ে যাবে চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ। এই স্তরের কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে কিন্তু বলা হয় হোয়াইট কলার ওয়ার্কার বলা হয়ে থাকে। ওকে, আর চতুর্থ স্তর যখন আরও উন্নত হয়, নীতি নির্ধারণমূলক কাজ, ঠিক আছে, ডিসিশন মেকিং কাজ, তো এই কাজগুলো কী হবে বলো তো? এক্সিকিউটিভ কাজ, দেশ পরিচালনার কাজ, রাষ্ট্রপতির কাজ, ওই কাজগুলো কী হবে বলো তো? সব পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ হবে। আর এদেরকে বলা হয় গোল্ডেন কলার ওয়ার্কার কিন্তু বলা হয়ে থাকে। ওকে, চতুর্থ স্তরের উদাহরণ কি হবে? চতুর্থ স্তরের উদাহরণ হবে তোমার হচ্ছে আইটি সেক্টর, ইনফরমেশন টেকনোলজি, তথ্য শিল্প, তথ্য প্রযুক্তি, তথ্যের আদান প্রদান, তথ্যের বিশ্লেষণ, এই তথ্য রিলেটেড বা ইনফরমেশন রিলেটেড যত ধরনের কাজ আছে সব কিন্তু হোয়াইট কালার ওয়ার্কার মানে হচ্ছে এক কথায় চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত হবে। এবং এর সাথে সাথে গবেষণা বা গবেষক, এটাও কিন্তু চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত হবে। কেউ যদি চাও যে ইকোনমিক অ্যাক্টিভিটি যে ক্লাসিফিকেশন তার উপর ডেমো দিব, সেটাও কিন্তু ডেমো দিতে পারো, তাহলে কিন্তু ভালো হবে। ওকে, সংজ্ঞা দিবে, প্রত্যেকটার উদাহরণ দিবে, দুই একটা করে বৈশিষ্ট্য দেবে, তাহলেই কমপ্লিট।
আচ্ছা, এরপর চলে আসে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ রিসোর্স। ঠিক আছে, তোমাকে ইন্টারভিউতে কোশ্চেন ধরতে পারে যে আচ্ছা রিসোর্সের দুটো বৈশিষ্ট্য বলো। তুমি বলে যে সম্পদ হতে গেলে কোনো বস্তুর মধ্যে কার্যকারিতা থাকতে হবে, অর্থাৎ কাজ করার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা আর কি আছে? উপযোগিতা আছে। উপযোগিতা মানে কি? অভাব মোচনের ক্ষমতা। ঠিক আছে, আর তার সাথে সাথে কি সার্বজনীন হতে হবে। ঠিক আছে, সার্বজনীন মানে সবার কাছে সেটা গ্রহণযোগ্য হতে হবে। তো এইগুলো হচ্ছে সম্পদের অসংখ্য কিন্তু কি এর বৈশিষ্ট্য আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো পারলে দেখে নিও। 3 নম্বর আছে দেখো ক্লাসিফিকেশন অফ রিসোর্সেস। এটার উপরে কিন্তু ডেমো দেওয়া যেতে পারে। ঠিক আছে, রিসোর্সের ক্লাসিফিকেশন, সম্পদের ক্লাসিফিকেশন। দেখবে সম্পদকে মোট 7 ভাগে মানে 7টা ভিত্তির উপর নির্ভর করে ভাগ করা হয়েছে। যেমন প্রথম ভাগটা আছে সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে। এটা হচ্ছে 3 প্রকার: প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, এর সাংস্কৃতিক সম্পদ। তো এই যে যেটা বললাম যে সম্পদ সৃষ্টির উপাদানের ভিত্তিতে এরকম ভিত্তি আছে মোট কয়টা? 7টা। 7টার ভিত্তিতে যে ক্লাসিফিকেশনগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু তোমরা সুন্দর করে একটা ডেমো প্রেজেন্টেশন দিতেই পারো। তো এটাকে উপর চাইলে কেউ ডেমো রেডি করতে পারো। আচ্ছা, লাম্বারিং, ডেয়ারি, ফিশিং, মাইনিং এইগুলো থেকে ইন্টারভিউতে সেরকম প্রশ্ন সাধারণত ধরবে না। ঠিক আছে, আমার যতদূর বিশ্বাস ধরবে না। তোমরা যদি চাও এটাকে অ্যাভয়েড করতে পারো, আর যদি সময় পাও তাহলে একটু পড়েও নিতে পারো। ওকে, আচ্ছা এগ্রিকালচার ইম্পর্টেন্ট। এগ্রিকালচার থেকে কিন্তু তোমাকে প্রশ্ন ধরবে এই ইকোনমিক রিসোর্সের ক্ষেত্রে। এগ্রিকালচার এবং তার সাথে সাথে তোমার হচ্ছে এই ইন্ডাস্ট্রি, এই দুটোকে ভালো করে দেখবে। বিশেষ করে কারো যদি এগ্রিকালচার স্পেশাল পেপার থাকে তাহলে কিন্তু তাকে এগ্রিকালচার থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কিন্তু ধরবে। ওকে, এগ্রিকালচারের মধ্যে কি কি আছে দেখো। প্রথমে আছে দেখো শিফটিং কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশনের উপরে ডেমো দিতে পারো, খুব ভালো হবে, ভীষণ ভালো হবে। ঠিক আছে, শিফটিং কাল্টিভেশন মানে কি? স্থানান্তর কৃষি। তো পার্বত্য অঞ্চলে কি করে না, বন জঙ্গল প্রথমে কেটে শুকিয়ে নেয়। ঠিক আছে, তারপর আগুন ধরিয়ে সেটাকে পুড়িয়ে দেয়। পুড়িয়ে দেওয়ার পরে কি হয়, সেখানে ছায়ের একটা আস্তরণ পড়ে পাথরের উপরে, তার উপরে বর্ষার আগে আগে বীজ বপন করে, সেখানে ফসল উৎপাদন হয়। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো শিফটিং কাল্টিভেশন বা তোমার হচ্ছে স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষি কেন বললো? এটা একটা অস্থায়ী আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। তো পাহাড়ি অঞ্চলের লোকজন, উপজাতি প্রজাতির যে লোকজন থাকে তারা কি করে বলতো, পাহাড়ি অঞ্চলে ঝোপ জঙ্গল যা থাকে সব কেটে দেয়। কেটে কি করে, শুকিয়ে সেটাকে আগুন দিয়ে দেয়, পুড়িয়ে সাফ করে, এবং তার উপর যে পাথর উপর যে ছায়ের আস্তরণ পড়ে সেটাতেই তারা কিন্তু চাষবাস করে। তো 1 বা 2 বছর বা 3 বছর চাষবাস করার পরে সেই ছাইগুলো কি হয়, বৃষ্টি জলে ধুয়ে ধুয়ে ক্ষয় হয়ে চলে যায়। তখন তারা কি করে, ওই জায়গাটাকে পরিত্যাগ করে নতুন আর একটা জায়গাতে চলে যায়। সেখানে গিয়ে একইভাবে একই পদ্ধতিতে কিন্তু তারা এই কৃষিকাজটা মানে বন জঙ্গল কেটে পুড়িয়ে সাফ করে তারা কৃষিকাজটা করে থাকে। তো যত ধরনের কৃষি আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে ক্ষতি করে যে কৃষিটা, পরিবেশকে ক্ষতি করে যে কৃষিটা, সেটা কিন্তু অবশ্যই হবে কি, এই শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি। এই স্থানান্তর কৃষি ভারত এবং বাংলাদেশে সামগ্রিকভাবে কি বলা হয়, ঝুম বলা হয়। এবং ভারতেরও বিভিন্ন রাজ্যে সেটা কিন্তু বিভিন্ন নামে পরিচিত। যেমন পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে স্থানান্তর কৃষিকে কি বলা হয়, তোমার হচ্ছে কুমারী বলা হয়। ওকে, অন্ধ্রপ্রদেশে বলা হয় পডু। ঠিক আছে, ছত্তিশগড়ে বলা হয় বেউরা। তো এরকম কিন্তু কিছু কিছু নাম আছে যেটা হচ্ছে স্থানান্তর কৃষি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তোমাকে ইন্টারভিউতে এটার উপর ডেমো দেওয়ার পরে তোমাকে বেশ কিছু প্রশ্ন ধরবে। যেমন তোমাকে ধরতে পারে যে কোন কৃষিকাজে আগুনের ব্যবহার হয়, তাহলে অবশ্যই স্থানান্তর কৃষিকাজে আগুনের ব্যবহার হয়। পরিবেশকে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন কৃষি, সেটা কিন্তু এই স্থানান্তর কৃষি। এখান থেকে তোমাকে ডেমো দিতে দিতেই তোমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন ধরতে পারে যে আচ্ছা স্থানান্তর কৃষির ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ে সেটা একটু বর্ণনা করো। তো পরিবেশের উপর সবচেয়ে বেশি ক্ষতি হয় আমি বললাম। তো সেই ক্ষেত্রে কী হয় বলতো, প্রথমত মৃত্তিকা ক্ষয় হয়। পার্বত্য অঞ্চলে যেহেতু গাছ কেটে দেয় মাটি ক্ষয় হয়। ঠিক আছে, আগুন ধরায় পরিবেশ দূষণ হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বা ধোঁয়া ছাই এগুলো বাতাসে মিশে তোমার পরিবেশটাকে দূষণ করে। আর কি হয় বলো তো, বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। ঠিক আছে, বন্য জীবজন্তু যারা জঙ্গলে বসবাস করে, বনটাকে যারা আশ্রয় করে বেঁচে থাকে তাদের বাসস্থানটা কিন্তু নষ্ট হয়। ওকে, তো এক কথা হচ্ছে সমগ্র দিক দিয়ে কিন্তু এক কথায় পরিবেশকে ক্ষতি করে এই হচ্ছে শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি। ওকে, এরপর আছে দেখো ইন্টেনসিভ কাল্টিভেশন। এটার উপরও ডেমো দিতে পারো। ইন্টেনসিভ কাল্টিভেশন মানে কি, নিবিড় কৃষি। নিবিড় কৃষি বা এটাকে বলা হয় প্রগার কৃষি। ঠিক আছে, এইগুলো তো সম্পর্কে অবশ্যই জানবে। ডেমো রেডি করো বা না করো, ইন্টারভিউতে তোমরা যারা যাবে
অবশ্যই এইগুলোকে কিন্তু তোমরা ভালো করে রেডি করে নিয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এইখান দেখো কি বলছে, ইন্টেন্সিভ মানে হচ্ছে নিবিড় বা প্রগাঢ় কৃষি। তো পৃথিবীতে যে সমস্ত জায়গাতে জনসংখ্যার পরিমাণ বেশি, জনসংখ্যার ঘনত্ব বেশি, কৃষিযোগ্য জমির পরিমাণ কম, সেখানে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করে, আধুনিক কৃষি টেকনিক অবলম্বন করে মানুষের সর্বাধিক চাহিদা মেটানোর জন্য যে কৃষিকাজটা করা হয়, সেই কৃষিকাজটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো ইন্টেন্সিভ কাল্টিভেশন বা নিবিড় বা প্রগাঢ় কৃষি। এটাতে যে কৃষিকাজটা করা হয় মেনলি মানুষের জীবন ধারণের জন্য, মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে সেরকম চিন্তা ভাবনাতে এই কৃষিকাজটাকে করা হয়। তাই এটা কিন্তু এক প্রকার জীবিকা সত্তাভিত্তিক কৃষির অন্তর্গত, ঠিক আছে। আচ্ছা, এই কৃষিকাজে কি হয় বলতো, জমিকে ফেলে রাখা হয় না, জমিকে নিবিড়ভাবে চাষ করা হয়, একটা বছরে বেশ কয়েকবার সেখানে কৃষিকাজটা করা হয়ে থাকে, ওকে। আচ্ছা, তার সাথে সাথে আর কি হয় বলতো, এখানে মানুষের জমির উপরে মানুষের চাপটা কিন্তু বেশি থাকে, ওকে। মাথাপিছু উৎপাদন কম হয়, কিন্তু হেক্টর প্রতি উৎপাদন কিন্তু এই কৃষিটাতে বেশি হয়ে থাকে, ওকে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, ভারত বলো, বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই যে দক্ষিণ পূর্ব চীন, এই যে দেশগুলো আছে, সেখানকার কিন্তু প্রধান যে কৃষিকাজ, প্রধান যে কৃষিকাজের ধরন, সেটা কিন্তু অবশ্যই এই তোমার হচ্ছে ইন্টেন্সিভ কাল্টিভেশন, মানে হচ্ছে নিবিড় কৃষি। আর নিবিড় কৃষির প্রধান যে ফসল সেটা হচ্ছে ধান, এটাও কিন্তু তোমাকে ইন্টারভিউতে ধরতে পারে, ওকে। আচ্ছা, এরপর চলো কমার্শিয়াল ফার্মিং। কমার্শিয়াল ফার্মিং মানে হচ্ছে ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি, ঠিক আছে। তো এটা কি হয় বলো তো, পৃথিবীর যে সমস্ত জায়গাতে জমির পরিমাণ বেশি, জনসংখ্যা কম, জনঘনত্ব কম, সেখানে বিশাল বড় বড় জমিতে, ঠিক আছে, মাঠকে মাঠ সম্পূর্ণ আধুনিক মেকানাইজড পদ্ধতিতে, ঠিক আছে, যন্ত্রপাতি ব্যবহার করে, যান্ত্রিক যন্ত্রপাতি ব্যবহার করে যে বিশালায়তন জমিতে একটাই ফসল উৎপাদন করা হয়, সেটাকে আমরা কি বলবো, ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি। মোটামুটি পৃথিবীর শস্যের খাদ্যের যে চাহিদা আছে সেটাকে পূরণ করার জন্য কিন্তু এই কৃষিকাজটা করা হয়ে থাকে। তো এটাকে আমরা কি বলবো, যান্ত্রিক কৃষি বা ব্যাপক কৃষি বা তোমার হচ্ছে বাণিজ্যিক কৃষি। আর এই বাণিজ্যিক কৃষির প্রধান যে ফসল সেটা অবশ্যই গম হবে। আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, এই সমস্ত দেশগুলোতে কিন্তু ব্যাপক পদ্ধতিতে মাঠকে মাঠ, জমিকে জমি এই গম চাষগুলো করা হয়ে থাকে, ঠিক আছে। তো এটার উপরে যদি কেউ চাও ডেমো রেডি করতে পারো, কোনটার উপরে, কমার্শিয়াল ফার্মিং, ইন্টেন্সিভ ফার্মিং, শিফটিং কাল্টিভেশন। বিশেষ করে আমরা যারা ভূগোল পড়াশোনা করি, অর্থনৈতিক ভূগোল কিন্তু অনেকেরই ফেভারিট একটা চ্যাপ্টার। তো কেউ যদি চাও, যারা ভালো লাগে এই অর্থনৈতিক চ্যাপ্টারটা, তার উপর কিন্তু ডেমো রেডি করে যেতে পারো। আর আশা করছি অর্থনৈতিক ভূগোল থেকে তোমাকে যে কোশ্চেনে ধরুক, যদি তোমার চ্যাপ্টারটা ভালো লেগে থাকে, তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পারবে, ওকে। আচ্ছা, এরপর যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিক্সড ফার্মিং, ওকে। মিক্সড ফার্মিং মানে কি, মিশ্র কৃষি। মিশ্র কৃষি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আছে তোমার এই ইন্টারভিউয়ের জন্য। তোমাকে সেখান থেকে প্রশ্ন ধরতেই পারে যে মিশ্র কৃষি কাকে বলে বা মিশ্র কৃষির বৈশিষ্ট্য কী, ওকে। তাহলে যে কৃষি পদ্ধতিতে কৃষিকাজের সঙ্গে সঙ্গে পশুপালনের ব্যবস্থা আছে বা পশুপালন এবং কৃষিকাজ একসাথে করা হয়, সেটাকে আমরা কি বলবো, মিশ্র কৃষি বলবো। পৃথিবীর উন্নত দেশগুলোতে, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে বা নাতিশীতোষ্ণমণ্ডলের দেশগুলোতে কিন্তু এই মিশ্র পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। মিশ্র কৃষির হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যদি তোমার হচ্ছে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তোমার হচ্ছে পশুপালনজাত দ্রব্য থেকে কিন্তু সেই ক্ষতিটা পুষিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এক কথায় এই কৃষিকাজে কিন্তু কৃষকের লাভ বা মুনাফা সর্বাধিক হয়ে থাকে, ওকে। কোন কৃষিতে না, সেটা কিন্তু অবশ্যই হবে এই মিক্সড ফার্মিং বা মিশ্র কৃষিতে, ঠিক আছে। মনে রাখবে তাহলে মিশ্র কৃষি কি না, পশুপালন আর কৃষিকাজটা একসাথে করা হয়ে থাকে, ঠিক আছে। এটার উপর কেউ চাইলে অবশ্যই ডেমো দিতে পারো। তো এগুলো যদি ডেমো দাও, তাহলে প্রথমেই সংজ্ঞা দিবা, সংজ্ঞা দেওয়ার পরে অবস্থান দিবা, মানে মিশ্র কৃষি কোথায় কোথায় দেখা যায় অবস্থান দিবা, তারপর দিবা বৈশিষ্ট্য। আর অবশ্যই তার সাথে কি করতে হবে, ম্যাপ এঁকে কিন্তু লোকেশন, ওয়ার্ল্ড ম্যাপ আঁকতে হবে, সেই ওয়ার্ল্ড ম্যাপে লোকেশন দেখাতে হবে যে পৃথিবীর এই দেশগুলোতে এই মিশ্র কৃষি ব্যবস্থায় কৃষিকাজ হয়ে থাকে। আচ্ছা, এরপর চলো ইন্টার কালচার, ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, ইন্টারভিউতে তোমাকে কোয়েশ্চেন ধরতেই পারে যে ইন্টার কালচার কী। আমি তো ভাবছি একটা ইন্টার কালচারের উপর তোমাদের ডেমো রেডি করে দিব। আমার এই ইউনিটটা কিন্তু ভীষণ ভালো লাগে, ঠিক আছে। বিশেষ করে অর্থনৈতিক ভূগোল আমার ভীষণ ভালো লাগে, পড়তেও ভালো লাগে এবং পড়াতেও ভালো লাগে, ওকে। ইন্টার কালচার মানে হচ্ছে আন্তঃকৃষি, ইন্টার কালচার মানে তাহলে কি, আন্তঃকৃষি, ওকে।
আচ্ছা, এটা কি জিনিস? বলছে একই সঙ্গে একই জমিতে একই সময়ে বিভিন্ন সারিতে বিভিন্ন শস্যের চাষকেই বলা হয় ইন্টারকালচার। ওকে, তাহলে একই জমিতে একই সঙ্গে বিভিন্ন সারিতে বিভিন্ন ধরনের শস্যের উৎপাদনটাকে কি বলবো আমরা? আন্তঃকৃষি বা ইন্টারকালচার বলবো। ধরো এটা একটা কারো জমি আছে, এই জমির মধ্যে এক লাইনে কেউ আলু লাগালো, এক লাইনে ধরো মিষ্টি কুমড়া, এক লাইনে বেগুন, ঠিক আছে, এক লাইনে তোমার হচ্ছে অন্যান্য ফসল। তাহলে একটাই জমি একই সঙ্গে বিভিন্ন সারিতে বিভিন্ন ফসলের চাষ করলো, সেটাকে আমরা কি বলবো? ইন্টারকালচার বলবো। ওকে, ইন্টারকালচার কিন্তু একটা আধুনিক কৃষি পদ্ধতি। অত্যন্ত দক্ষ এবং উন্নত মানের কৃষকরা, মানে জ্ঞান বুদ্ধি সম্পন্ন বা চাষবাস সম্পর্কে যাদের দক্ষতা আছে, তারাই কিন্তু এই ইন্টারকালচার পদ্ধতিতে কৃষিকাজ কিন্তু করে থাকে। বোঝা গেল? আচ্ছা, এরপর আছে দেখো 12 নম্বর হচ্ছে ক্রপ ইন্টেন্সিটি। ক্রপ ইন্টেন্সিটি মানে কি? ক্রপ ইন্টেন্সিটি মানে মনে রাখবা শস্য প্রগাঢ়তা। ঠিক আছে, শস্য প্রগাঢ়তা। এটাও কিন্তু তোমাকে প্রশ্ন ধরতে পারে। কিভাবে ধরবে দেখো, প্রথমত জানতে হবে ক্রপ ইন্টেন্সিটি বা শস্য প্রগাঢ়তা কাকে বলে। শস্য প্রগাঢ়তা মানে মনে রাখবে একটা জমিকে বছরে মোট কতবার কর্ষণ করা হচ্ছে, সেটাই হচ্ছে শস্য প্রগাঢ়তা বা ক্রপিং ইন্টেন্সিটি বা ক্রপ ইন্টেন্সিটি। যেমন ধরে নিচ্ছি, ধরো কারো 5 বিঘা জমি আছে। কয় বিঘা জমি আছে? 5 বিঘা। 5 বিঘা জমি বছরে মোট 2 বার করে চাষ হয়, তাহলে 5কে 2 দিয়ে যোগ করলে কত হবে? 10 বিঘা জমি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে 10 বিঘা জমি হয়ে গেল, তার ছিল কত? 5 বিঘা জমি, আর জমিটাকে হয়ে গেল কত? 10 বিঘা। তার মানে কতবার? মানে 5-এর ডবল হয়ে যাচ্ছে, মানে গড়ে একটা জমিকে কয়বার চাষ করা হচ্ছে? 2 বার। তাহলে এটাই কিন্তু ক্রপিং ইন্টেন্সিটি। এই ক্রপিং ইন্টেন্সিটি বের করার সূত্র আছে, একটা সূত্র আছে, সূত্র হচ্ছে GCA বাই NCA ইন্টু 100। ঠিক আছে, তাহলে ক্রপিং ইন্টেন্সিটি নির্ণয়ের সূত্র কি? GCA বাই NCA ইন্টু 100। GCA মানে হচ্ছে গ্রস ক্রপ এরিয়া। গ্রস ক্রপ মানে মোট কতটা জমি হয়ে গেল? 10 বিঘা হয়ে গেল। আর নেট ক্রপ এরিয়া, নেট ক্রপ মানে প্রকৃত জমি কতটা ছিল? 5 বিঘা ছিল। 5 ইন্টু যখন 100 করব, তখন কাটাকাটি করলে 5 দুগুণে 10, তাহলে কত হলো? 200%। ঠিক আছে, 100 দিয়ে গুণ করলাম মানে কি? 200%। মানে একটা জমিকে মোট 100% একবার চাষ করলে 100%, 2 বার চাষ করলে 200%। এখানে যদি 300 বেরোতো তাহলে বোঝা যেত একটা জমি গড়ে 3 বার করে চাষ হয়। তাহলে দেখো অলরেডি আমরা এখানে বের করে নিয়েছিলাম যে একটা জমি 5-এর ডাবল 10, মানে 2 বার করে চাষ হয়, মানে এর ক্রপিং ইন্টেন্সিটি কত? না 200%। ওকে, তাহলে এই ক্রপিং ইন্টেন্সিটির দ্বারা কি বোঝা যায়? কোন একটা জায়গায় জমির ব্যবহার সম্পর্কে ধারণা পাওয়া যায়, একটা জমির উপর মানুষের প্রেশার সম্পর্কে জানা যায়। ঠিক আছে, একটা জমির উৎপাদন ক্ষমতা সম্পর্কে কিন্তু জানা যায়। এরপর চলো ক্রপ কম্বিনেশন। ক্রপ কম্বিনেশন মানে হচ্ছে শস্য সমন্বয়। ক্রপ কম্বিনেশন মানে তাহলে কি? শস্য সমন্বয়। ঠিক আছে, আচ্ছা, সমন্বয়, শস্য সমন্বয় মানে কি? শস্য সমন্বয় মানে হচ্ছে কোনো একটা অঞ্চলে, কোনো একটা ব্লক হতে পারে, কোনো একটা জেলা হতে পারে, কোনো একটা রাজ্য হতে পারে, কোনো একটা দেশ হতে পারে, কোন শস্যের বা কোন কোন শস্যের প্রাধান্য আছে, সেটাই হচ্ছে শস্য সমন্বয়। ঠিক আছে, ধরো আমার যে ব্লক, আমার এই ব্লকে কিন্তু 3 থেকে 4টা শস্যের প্রাধান্য আছে, ধান, গম এবং সরিষা। তাহলে আমার ব্লকে শস্য সমন্বয় কত হবে? 3 হবে, মানে প্রায় 300%। ওকে, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে শস্য সমন্বয়। ঠিক আছে, জেসি উইভার 1954 অর্থাৎ 1954 সালে কিন্তু এই শস্য সমন্বয়ের ধারণা দিয়েছেন। এরপর চলো নিউট্রাল স্টাফ, ভীষণ ইম্পর্টেন্ট। নিউট্রাল স্টাফ মানে হচ্ছে নিরপেক্ষ সামগ্রী। নিউট্রাল স্টাফ মানে কি? তাহলে নিরপেক্ষ সামগ্রী, মনে থাকবে, নিরপেক্ষ সামগ্রী। ঠিক আছে, নিউট্রাল স্টাফ মানে কি তাহলে? না, নিরপেক্ষ সামগ্রী। দেখো বলছে প্রকৃতিতে এমন কিছু কিছু বস্তু বা পদার্থ আছে যেগুলো সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ওইগুলো সম্পদ নয়, আবার সম্পদ সৃষ্টিতে বাধাও সৃষ্টি করে না। ঠিক আছে, কিন্তু মানুষের জ্ঞান বুদ্ধি প্রযুক্তি সংস্কৃতি এইগুলোর সাহায্যে ওই উপাদানটা পরবর্তীকালে কোনো না কোনো সম্পদে কিন্তু পরিণত হতে পারে। তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কিন্তু বলবো নিউট্রাল স্টাফ বা নিরপেক্ষ সামগ্রী বলবো। ঠিক আছে, তাহলে সেটাকে কি বলবো? নিউট্রাল স্টাফ বা নিরপেক্ষ সামগ্রী বলবো। যেমন দার্জিলিংয়ের নিচে, দার্জিলিং যে হিমালয়, সেই হিমালয়ের নিচে সঞ্চিত কয়লা। তাহলে দার্জিলিংয়ের নিচে কিন্তু কয়লার সন্ধান পাওয়া গেছে, কিন্তু সেটা সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রকৃতিতে। মানুষের কিন্তু এখন যা টেকনোলজি, এখন যা বুদ্ধি, এখন যা জ্ঞান, সেটা কিন্তু উত্তোলন করা সম্ভব নয়, এবং উত্তোলন করলেও তার খরচটা অতিরিক্ত বেশি হবে। তাই অব্যবহৃত অবস্থায় সম্পূর্ণভাবে প্রকৃতিতে পড়ে আছে, তাই এটাকে আমরা কি বলবো? না, একটা নিরপেক্ষ সামগ্রী বলবো। ঠিক আছে, এরপর চলো প্যান্টম ফাইল।
ঠিক আছে। ফ্যান্টম পাইল, ফ্যান্টম পাইলটা কি বলতো, ধরো পৃথিবীতে মোট গচ্ছিত সম্পদের পরিমাণ কিন্তু ফিক্সড বা স্থির, এই সম্পদ কিন্তু আর বাড়বেও না কমবেও না, তাই কি না? তো এই ক্ষেত্রে মনে রাখবে, আমি যদি বস্তুগত সম্পদের, ঠিক আছে, তোমার হচ্ছে বস্তুগত সম্পদের যদি আপেক্ষিক পরিমাণটাকে বাড়িয়ে দিই, আপেক্ষিক পরিমাণ কিভাবে বাড়বে, যদি টেকনোলজি উন্নত হয়, ঠিক আছে, তাহলে বস্তুগত সম্পদের কি হবে, পরিমাণটা আপেক্ষিকভাবে ডবল হয়ে যাবে বা বেড়ে যাবে। এই যে পরিমাণ আপেক্ষিক সম্পদ বেড়ে গেল, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা অলিক পুঞ্জ, সেটাকে আমরা কি বলবো, অলিক পুঞ্জ বলবো, সেটাকে আমরা বলবো অলিক পুঞ্জ। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট, দেখবে এটা। আচ্ছা, ট্রাক ফার্মিং ভীষণ ইম্পর্টেন্ট। উন্নত দেশগুলোতে কি হয় বলতো, শহর থেকে অনেকটা দূরে সবজি, ফুল ফল, শাক সবজি এগুলোকে চাষ করা হয়। সেইগুলোকে শহরে নিয়ে আসার জন্য কি হয়, এসি সম্পন্ন ট্রাক গাড়ি ব্যবহার করা হয়। কেন না, টাটকা সবজি কিন্তু যেন শহরে গিয়ে পৌঁছানো যায়। তো সেই যে ট্রাকে করে যেহেতু শাক সবজি ফুল ফলের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে, তাই এই কৃষিকাজটাকে কি বলা হয়, এই কৃষিকাজটাকে বলে ট্রাক ফার্মিং। বিশেষ করে নেদারল্যান্ড, ইংল্যান্ড, ঠিক আছে, জার্মানি, ফ্রান্স, ইউরোপের উন্নত দেশগুলোতে, আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু এগুলো ট্রাক ফার্মিং আছে। এই ট্রাক ফার্মিং নামটা কোন দেশের দেওয়া, এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে এটাকে কিন্তু বলা হয় ট্রাক ফার্মিং। ওকে, তাহলে এই জিনিসগুলো পড়লাম। আচ্ছা, এরপর আরও কিছু জিনিস আছে, ধরো হর্টিকালচার, ঠিক আছে, হর্টিকালচার এটা একটা ইম্পর্টেন্ট। বাজার বাগান কৃষি, বাজার বাগান কৃষি, এটাকে বলা হয় হর্টিকালচার, এটাকে কি বলা হয় না, হর্টিকালচার বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কি জিনিস, এটা হচ্ছে তোমার শহরের দৈনন্দিন টাটকা ফুল ফল শাকসবজি প্রভৃতির চাহিদা মেটানোর জন্য শহরের ঠিক পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ শহরতলিগুলিতে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করে বাণিজ্যিকভাবে যে শাকসবজি ফুল এবং ফলের চাষ করা হয়, সেটাকে বলা হয় বাজার বাগান কৃষি বা হর্টিকালচার, বা এটাকেই বলা হয় উদ্যান কৃষি, ঠিক আছে। এই কৃষি কিন্তু আবার তিন প্রকার, একটা মনে রাখবে ফ্লোরিকালচার, একটা কি ফ্লোরিকালচার, ইন্টারভিউতে কিন্তু এটা থেকে প্রশ্ন ধরতে পারে, হর্টিকালচার বা ফ্লোরিকালচার, ঠিক আছে। একটা হচ্ছে পোমাম কালচার, পোমাম কালচার, আর একটা আছে হচ্ছে ওলেরি কালচার, ওলেরি কালচার। তো এটা কি জিনিস দেখো ভালো করে, ফ্লোরি মানে মনে রাখবে, এই যে শহরের দৈনন্দিন টাটকা ফুলের চাহিদা পূরণ করার জন্য ফুল বা ফ্লাওয়ার, তো শহরতলিগুলিতে বাণিজ্যিকভাবে যে ফুলের চাষ করা হয় সেটাকে বলা হয় ফ্লোরি কালচার। ওকে, পোমাম কালচারটা কি, সেম জিনিস সেম প্রসেস, শুধু ফলের চাষ, শহরের দৈনন্দিন টাটকা ফলের চাহিদা মেটানোর জন্য শহরতলিগুলিতে যে ফলের চাষ করা হয় সেটাকে বলা হয় পোমাম কালচার। আর লাস্ট আছে ওলেরি কালচার, মানে হচ্ছে শহরের দৈনন্দিন টাটকা শাক সবজি চাষটাকে বলছে তোমার হচ্ছে ওলেরি কালচার। ওকে, তাহলে এই গেল তোমাদের ছোট্ট একটা ওভারভিউ, কি থেকে না, ইকোনমিক রিসোর্স থেকে ছিল, ঠিক আছে, অর্থনৈতিক ভূগোলের একটা পার্ট। তো এই ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ থেকে কিন্তু এই প্রশ্নগুলোকে ফেস করতে হতে পারে। তো যারা ইন্টারভিউতে চান্স পাচ্ছ বা পেতে চলেছো, তাদেরকে অবশ্য অভিনন্দন জানাচ্ছি। তোমরা এই ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, ঠিক আছে। আশা করি প্রত্যেকেরই ইন্টারভিউ ভালো হবে।